আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি রায়বাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জনাব সাব্বির। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায় এসো বলকে জানি। এই অধ্যায়ের যে মেইন টপিকসগুলো আছে আমরা আজকে সেগুলো আলোচনা করব। মেইন টপিকসগুলো কী কী একটু দেখে নিই। মেইন টপিকস প্রথমে আছে বল, নিউটনের গতিবিষয়ক সূত্র, ভরবেগ ও ত্বরণ, ঘর্ষণ বল ও এর প্রকারভেদ, ঘর্ষণ কমানো, ঘর্ষণ বাড়ানো এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন। আজকে আমরা এই টপিকসগুলো একটু আলোচনা করব। আমাদের ফার্স্টে যে টপিকসটা আছে বল, তো আমরা সংখ্যাটা একটু দেখে নিই। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু সংখ্যাটা খুব ভালোভাবে দেওয়া নাই, তো তোমরা চাইলে এখন আমি যেভাবে বলতেছি সংখ্যাটাকে খাতা কলম নিয়ে লিখে রাখতে পারো। বল কাকে বলে? বল হচ্ছে সেটাই যেটা কোনো বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করবে এবং গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করবে বা করার চেষ্টা করবে, তাকেই বল বলা হবে। তাহলে আমরা সংখ্যাটা কী দেখলাম? যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে, মনে করি একটা মার্কার স্থির অবস্থায় আছে, এখন এটার উপর যদি আমি বল প্রয়োগ করি বা শক্তি প্রয়োগ করি তাহলে এটা কী হবে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। তাহলে সংখ্যাটার মধ্যে কী ছিল? যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল একটা বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে, অর্থাৎ গতিটাকে বাড়িয়ে দিতে পারে আবার কমা দিতে পারে। মনে করি একটা বস্তু গতি নিয়ে আসতেছে, এবং সেই বস্তুটাকে যদি আমি ধাক্কা দিই আরও গতি বাড়বে, অথবা গতি নিয়ে আসতেছে আমি যদি এটাকে কমায় ফেলি, সামনে ব্রেক করি, তাহলে কি গতিটা কমে যাচ্ছে। তাহলে সংখ্যাটা এভাবে বলতে পারো, যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর গতির অবস্থা পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকেই বল বলা হবে। এই বল সম্পর্কিত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তিনটা সূত্র প্রবর্তন করেন। এটাকে নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়। তো নিউটনের গতি বিষয়ক সূত্র হচ্ছে তিনটি। প্রথম সূত্রটি কি? আমরা প্রথম সূত্রটি একটু দেখে নিই। তোমাদের সৃজনশীল ক অথবা এমসিকিউতে আসতে পারে, নিউটনের গতি বিষয়ক সূত্রগুলো লিখো বা ক্ষতে আসতে পারে। তো এই সূত্র তিনটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটি কি? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। মনে করে এই ফার্স্টে বলের সংখ্যাটার মতোই, মনে করি এটা মার্কার। তো বাহ্যিক বলতে এখানে বাইরের কথা বলা হয়েছে। বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তুটা স্থিরই থাকবে আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। যেমন মহাকাশে আমরা যদি কোনো একটা বস্তুকে যত জোরে ধাক্কা মারবো ঠিক তত গতিতেই কিন্তু সে সারা জীবন চলতে থাকবে, কারণ সেখানে কোনো বাতাস নেই, বাতাসে কোনো বাধা নেই বা ঘর্ষণ বল নেই। ঘর্ষণ বলটা কি সেটা আমরা পরের টপিক আলোচনা করব। তো সেখানে বাতাসে কোনো বাধা নেই, ঘর্ষণ বল নেই, যার জন্য যে যত জোরে বা যত ভেগে আমি ধাক্কা দিব ঠিক তত ভেগেই কিন্তু বস্তুটা সামনের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। এরপরে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভরবেগ ও ত্বরণের ক্ষেত্রে, অর্থাৎ নিউটনের গতি বিষয়ক যে দ্বিতীয় সূত্রটি আছে সেটা জানার আগে আমাদের জানতে হবে ভরবেগ ও ত্বরণ সম্পর্কে। এটা ভালোভাবে বুঝতে পারলে আমরা নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি বুঝতে পারবো। তো নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি বোঝার জন্য আগে ভরবেগটা কি? ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। মনে করো কোনো একটা বস্তুর ভর m, বেগ u, তাহলে বস্তুটির ভরবেগ কী হবে? p = mu বা mv, ঠিক আছে? mu বা mv। তো ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। এর পরের অপশনটা হচ্ছে ত্বরণ কাকে বলে? ত্বরণ। তো ত্বরণ শব্দের অর্থ হচ্ছে গতির পরিবর্তন বা বেগের পরিবর্তন। তো সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি? সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারটাকেই ত্বরণ বলা হবে। মনে করো কোনো একটা বস্তু ইউ আদিবেগে যাচ্ছে আর তার শেষ বেগ ছিল বি। আদিবেগ কি শেষ বেগ কি? মনে করি একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে তার আদিবেগ, মানে পূর্বের বেগটা। এটা কোনো বেগ নাই, বেগ মানে গতি, এটা কোনো গতি নাই। তো এটা হচ্ছে আদিবেগ, পূর্বের বেগটা। তো এটার আদিবেগ ধরো 0, আর আমি এটাকে ধাক্কা দিলাম। তো এই ধাক্কা দেওয়ার পরে নিশ্চয়ই কিছু দূর যাওয়ার পর তো এটা থেমে যাবে। এই যেখানে গিয়ে থেমে যাচ্ছে, থামার আগ মুহূর্ত পর্যন্ত তার যে গতিটা ছিল সেটাকে বলা হবে শেষ বেগ।
আদিবেগ শেষ বেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আর সময় টি, অর্থাৎ কত সময় লেগেছিল এখান থেকে ধাক্কা দেওয়াতে এখান থেকে এই পর্যন্ত যেতে কতটুকু সময় লেগেছিল সেটা হচ্ছে তার সময়। আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, অ্যাক্সিলারেশন। এখন আমরা সময়টা কী বলেছিলাম, সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, বা বেগে পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ব্যাপারটা এরকম হয়, বি মাইনাস ইউ বাই টি। সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন, অর্থাৎ শেষ বেগ থেকে যে আদিবেগটা বিয়োগ করি আর তা দিয়ে যদি আমি সময়টাকে ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার ত্বরণ। আর ত্বরণের এককটা কীভাবে নির্ণয় করব, যেমন মনে করো ভি থেকে ইউ যাওয়ার পরে আমাদের শেষমেশ কী থাকলো, ভি থাকলো। মনে করো ভি থেকে ইউ মাইনাস করছে, আমাদের বেগ থাকতেছে বি আর টি। এখন বেগের যে এককটা সেটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড, বা মিটার সেকেন্ড ইনভার্স 1, বেগের এককটা লিখলাম। আর সময়ের এককটা কি, শুধু সেকেন্ড। সেকেন্ডটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণের এককটা কী পাচ্ছি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ত্বরণের একক, এইভাবে তোমরা নির্ণয় করতে পারবা। আর বি সমান মিটার পার সেকেন্ড কীভাবে, কারণ আমরা সংখ্যার মধ্যে পড়েছিলাম কোনো একটা বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ। কোনো একটা বস্তু সময়ের সাথে সাথে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার বেগ। অর্থাৎ এরকম সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু কতটুকু দূরত্ব, কত মিটার, সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু কত মিটার দূরত্ব অতিক্রম করেছিল সেটাই হচ্ছে তার বেগ, মিটার পার সেকেন্ড। তাহলে বি এর পরিবর্তে আমরা এখানে মিটার পার সেকেন্ড বসাইছি, আর টি এর পরিবর্তে এখানে এস সেকেন্ড, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই এসটাকে যখন উপরে নিয়ে যাই তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবা। তো এই হচ্ছে ত্বরণ। তাহলে আমরা ত্বরণের ক্ষেত্রে কি জানলাম, এটা আমাদের নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে, নিউটনের গতি বিষয়ক যে দ্বিতীয় সূত্রটা আছে সেই ক্ষেত্রে ত্বরণটা আমাদের কাজে লাগবে। তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা কি জানলাম, এ সমান বি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের লাগবে। তো নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র যেটি, নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্রটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা আমরা শুরুতে দিয়েছিলাম, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। যেটা বলেছিলাম যে ভরবেগ অবশ্যই আমাদের লাগবে আর ত্বরণটা আমাদের লাগবে দ্বিতীয় সূত্রের জন্য। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আমরা কীভাবে বলতে পারি এটা, মনে করো একটা বস্তু টি সময়ে, কোনো একটা বস্তু টি সময়ে এমইউ থেকে এমবি অবস্থানে পৌঁছায়, তাহলে বস্তুটির প্রযুক্ত বলটা সমান হবে, মানে টি সময়ে এমইউ থেকে এমবি পর্যন্ত যেতে যতটুকু সময় লেগেছিল সেটা হচ্ছে তার ত্বরণের কারণে হয়েছিল। আর এই ত্বরণটা হওয়ার জন্য কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো একটা বস্তুকে আমি যদি বল প্রয়োগ করি, কোনো একটা বস্তুকে আমি বল প্রয়োগ করছি এবং সেটা এই আদি অবস্থান থেকে শেষ বেগ, আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে ওই ভর সহ, কিন্তু বস্তুটার অবশ্য ভর আছে, ওজন আছে, ওই ভর সহ আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে কতটুকু সময় লাগতেছে তার সমানুপাতিক বা তার হিসাবটা, অনুপাতটাই হচ্ছে প্রযুক্ত বলের সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি এমবি মাইনাস এমইউ, এমবি মাইনাস এমইউ বা এম ভি ইউ কমন নিলাম, তাহলে এমবি মাইনাস এমইউ সময় এটা লেখা যায়। আর ডিভাইড বাই টি, টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে এটা হচ্ছে এইভাবে দাঁড়াই এম ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এম এ ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন আর প্রযুক্ত বলের সমান হবে, সমানুপাতিক হবে। তাহলে কি হবে এখানে, তাহলে আমরা এভাবে লিখতে পারি এফ ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আবার খেয়াল করে দেখো এম এর জায়গায় আছে, আর এই ভি মাইনাস ইউ বাই টি যে অংশটা,
ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা কী দিয়েছিলাম ভি মাইনাস ইউ বাই টি, এটার পরিবর্তে এ লিখে দিলাম। তাহলে আমাদের সূত্রটা কী হলো, এফ ইজ ইকুয়াল এম ই, ফাদার সমান মাদার, এফ ইজ ইকুয়াল এম ই, ঠিক আছে। তো আমরা একটা ম্যাথ করি তোমাদের এরকম সূত্র দিয়ে, এফ সমান এম এ, এই সূত্রটা দিয়ে কিন্তু একটা ম্যাথ আসতে পারে। আমরা একটা ম্যাথ দেখি, আমাদের সূত্রটা কী ছিল, এফ ইজ ইকুয়াল এম এ, ঠিক আছে। আর এই সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করব। মনে করো একটা বস্তুর ওজন, একটা বস্তুর ভর, ওজন আর ভরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কোনো একটা বস্তুর ভর 20 কেজি, তাহলে ভর এম ইজ ইকুয়াল 20 কেজি দেওয়া আছে, এটা লিখলাম। কোনো একটা বস্তুর ভর এম ইজ ইকুয়াল 20 কেজি, এম ধারা হচ্ছে মাস, ইংরেজিতে ভরের ইংরেজি হচ্ছে মাস, আর মাসের ওই এম থেকে আমরা এই এমটা দিচ্ছি এখানে, এম ইজ ইকুয়াল 20 কেজি। তো কোনো একটা বস্তুর ভর 20 কেজি, এখন এই বস্তুটির উপর এমন একটা বল প্রয়োগ করছি যে বলের কারণে বস্তুটির ত্বরণ হয়েছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার এভাবে লেখা যায়, অথবা এম এস ইনভার্স 2, অর্থাৎ এই ভাগ চিহ্নের জন্য আমরা এখানে ইনভার্স 2 দিলাম। তোমরা এটা সাধারণ গণিতের মধ্যে কিন্তু এই টপিকটা করেছিলে যে ভাগ চিহ্নের জন্য বা ইনভার্স কথাটা কীভাবে আসে, তাহলে ভাগ চিহ্নের জন্য এখানে ইনভার্স কথাটা নিয়ে আসলাম। চাইলে এভাবে দিতে পারো এককটা, অথবা এভাবে দিতে পারো। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা এম এস ইনভার্স 2, তোমরা যেভাবে খুশি এককটা দিতে পারো। তো কী বলেছিলাম, কোনো একটা বস্তুর ভর হচ্ছে 20 কেজি। এখন এই বস্তুটার উপর এমন একটা বল প্রয়োগ করছি যে বলের কারণে বস্তুটার ত্বরণ হয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের মানটা কত, যে বলটা আমি প্রয়োগ করছিলাম সে বলের মানটা কত। তাহলে আমরা যে এটা পেলাম, সূত্রটা পেলাম, এফ ইজ ইকুয়াল এম এ, এম এর মান হচ্ছে 20 কেজি, আর এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড ইনভার্স 2, 20 দুগুণা 40 কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, অথবা বলের এককটাকে আমরা নিউটনও লিখতে পারি। এফ এর একক বা বলের একক হচ্ছে নিউটন, এন দ্বারা প্রকাশ করা হয়, এন। বলের একক হচ্ছে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার যে কথা, বা নিউটনও একই কথা। তাহলে আশা করি বুঝতে পারছো। তোমাদের ম্যাথটা এই টাইপের আসতে পারে যে কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, বলের মানটা বের করতে বলে, অথবা বল দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ভরের মানটা বের করো, তখন কনভার্ট করে নিতে হবে। তো এইভাবে হচ্ছে ম্যাথটা করতে হবে, অর্থাৎ এই সূত্রটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে অঙ্কটা। তো এর পরবর্তী যে টপিকটা আছে আমাদের, আচ্ছা, নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি কি, আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্রে আলোচনা করেছিলাম, আর তৃতীয় সূত্রটি একবারে ইজি। বস্তুর কোন একটা বস্তুকে যতটুকু বল প্রয়োগ করবে, বস্তুর ঠিক ততটুকু বল আবার তোমাকে প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল আর বস্তু থেকে যে বলটা ফিরে আসতেছে সে বলটা সমান হবে, ঠিক আছে। এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্রটি হচ্ছে কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যত জোরে একটা বস্তুকে ধাক্কা দিবা, মনে করো এই মার্কারটা দিয়ে আমি বোর্ডটাকে ধাক্কা দিলাম, এখন আমি যত জোরে বোর্ডটাকে ধাক্কা দিছি, বোর্ডও ঠিক তত জোরে আমাকে ধাক্কা দিছে। ব্যাপারটা তোমরা এভাবে কল্পনা করতে পারো, যদি ছোটোবেলায় তোমরা ওই আমরা বেলুন ফাটানোর জন্য যেরকম অস্ত্র দিয়ে এরকম একটা বেলুন ফাটাই, বেলুনের একটা খেলা আছে যেটা অস্ত্র দিয়ে আমরা ফাটাই, মেলায় যখন মেলা হতো এরকম অস্ত্র দিয়ে বেলুন ফাটাতাম। তো একটু খেয়াল করে দেখবা, বন্দুকটাকে কিন্তু এরকম শোল্ডারের সাথে লাগানো হয়, বন্দুকের যে বাট আছে সেটাকে কিন্তু শোল্ডারের সাথে লাগানো হয়। আর যখন তুমি ফায়ারিংটা করো, যখন ট্রিগারটা চাপো, তখন কি হয়, ওই যে বাটটা আছে, বন্দুকের যে বাটটা আছে সেটা কিন্তু পিছন দিকে ধাক্কা দেয়, একটা ধাক্কা দেয়। তো বন্দুক যত পাওয়ারই হবে তত কিন্তু বাটের ধাক্কাটা অনেক বেশি হবে, সেজন্য এটাকে শোল্ডারের সাথে লাগানো রাখা হয়, যাতে করে এই শোল্ডারের সাথে ধাক্কা খেয়ে শোল্ডারটা আবার ভেঙে না যায়। এটা কিন্তু এই কারণে লাগানো হয় যে কেন শোল্ডারের সাথে এই বন্দুকের বাটটা কিন্তু কেন লাগানো হয়, এভাবে কেন ধরে রাখা হয়। এটা হচ্ছে মূলত বন্দুকের যে বাটটা আছে, আমরা যখন বুলেটটাকে তাক করতেছি, বুলেটটাকে ফায়ার করতেছি ট্রিগার চেপে, তো বুলেট যাওয়ার সময় বুলেটে একটা বিপরীতমুখী ধাক্কা দেয়। যত জোরে বুলেটটা যাচ্ছে ঠিক তত জোরে কিন্তু আবার ধাক্কা দিচ্ছে পিছন দিকে, ঠিক আছে। যত জোরে যাচ্ছে ঠিক তত জোরে কিন্তু পিছন দিকে আবার ধাক্কা দিচ্ছে, অর্থাৎ প্রযুক্ত বল আর বিপরীতমুখী বলটা সমান হবে। যত জোরে যাচ্ছে ঠিক তত জোরে কিন্তু ধাক্কা দিবে, যার জন্য শোল্ডারের সাথে এভাবে
বন্দুকের যে বাট আছে সেটাকে লাগানো হয়, অংশটাকে লাগানো হয়। গতি বিষয়ক তৃতীয় সূত্রটি কী ছিল? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এটা আরেকটা উদাহরণ আছে, আমরা যে মাটির মধ্যে হাঁটি, তোমরা একটু খেয়াল করে দেখবে বালির উপর দিয়ে কিন্তু হাঁটার সময় আমাদের গতি কমে যায়, কিন্তু মাটির উপর দিয়ে হাঁটার সময় আমরা কিন্তু খুব দ্রুত হাঁটতে পারি। এর কারণটা কি? এই মূলত এই সূত্রের মধ্যে এই কথাটা আছে, অন্তর্নিহিত আছে। তুমি যখন মাটির উপর দিয়ে হাঁটতেছ, মাটিকে তুমি যত জোরে বল প্রয়োগ করতেছ, মাটিও ঠিক তত জোরেই কিন্তু তোমাকে ধাক্কা দিচ্ছে। তুই মাটি, এটা হচ্ছে মাটি আর এটা হচ্ছে তোমার পা, তুমি যত জোরে মাটির উপর পা রাখতেছো, মাটি ঠিক তত জোরে কিন্তু আমাকে ধাক্কা দিচ্ছে বলে তুমি মাটির উপর দিয়ে খুব দ্রুত হাঁটতে পারতেছো। কিন্তু বালির ক্ষেত্রে তোমার পা যখন বালিকে যত জোরে ধাক্কা দিচ্ছে, বালি কিন্তু ঠিক তত জোরে ধাক্কা দিতে পারতেছে না, অ্যাবজর্ব করে নিচ্ছে। যেহেতু ওখানে আবার গুটি অবস্থায় আছে, ওগুলো অ্যাবজর্ব করে নিচ্ছে, যার জন্য তত জোরে কিন্তু ধাক্কা দিতে পারতেছে না। তুমি যত জোরে দিচ্ছ সে কিন্তু তত জোরে দিতে পারতেছে না, যার জন্য তোমার গতিটা কমে যাচ্ছে। যদি সমান সমান ধাক্কা দিতে পারতো তাহলে কী হতো? তোমার গতিটা বাড়তো, যেটা মাটির ক্ষেত্রে হয়। তাহলে প্রত্যেক ক্রিয়া একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা দেখতে পেলাম। এরপরে যে আমাদের টপিকটা আছে ঘর্ষণ বল ও এর প্রকারভেদ। তো ঘর্ষণ বল কাকে বলে সংজ্ঞাটা একটু বলে নিই। ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল কোন একটা বস্তু, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে, মনে করো আমার এই হাত আর এই ডাস্টারটা পরস্পরের সংস্পর্শে থেকে, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটার উপর দিয়ে আরেকটা চলার চেষ্টা করে, একের উপর দিয়ে আরেকটা যদি চলার চেষ্টা করে, তখন এই দুটো বস্তুদ্বয়ের স্পর্শতলে, অর্থাৎ এই বস্তু আর এই বস্তু যে একটা স্পর্শ আছে, অর্থাৎ ব্যাপারটা এরকম, মনে করে একটা টেবিল আর এখানে হচ্ছে ডাস্টারটা কিন্তু পুরোপুরি এরকম প্লেন থাকে না, একটু খাঁজ করা থাকে। তো এই খাঁজের অংশটা, তো এটা হচ্ছে তল, স্পর্শতল, এটা হচ্ছে স্পর্শতল। কেমন? স্পর্শতল। তো মনে করি এটা ডাস্টার, এটা হচ্ছে একটা টেবিল। দুটি বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থাকবে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হয়। এটা ডাস্টার, আমরা এই হাত যখন পরস্পর সংস্পর্শে থাকবে, তখন এই ডাস্টারটা যখন এই হাতের উপর দিয়ে চলার চেষ্টা করবে, তখন হাত এবং ডাস্টারের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বল হবে, যেটাকে বলা হবে ঘর্ষণ বল। গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বল সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ঘর্ষণ বল। তো এই ছিল মোটামুটি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের তোমাদের বইয়ের মধ্যে 4টা প্রকারভেদ আছে: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ আর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ বলের প্রকারভেদ: স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ আর হচ্ছে আবর্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? দুটি বস্তু স্থির থাকার ফলে তাদের মধ্যকার যে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। যেমন আমরা মাটির উপর দাঁড়িয়ে আসি, এটা হচ্ছে একটা স্থিতি ঘর্ষণ। বা এই মার্কারটা যে আমি হাতের মধ্যে ধরে আসি, এটা কিন্তু একটা স্থিতি ঘর্ষণ। এই স্থিতি ঘর্ষণের কারণেই কিন্তু ধরে আসি। যদি এটা পিচ্ছিল তো পড়ে যেত, ঘর্ষণ যদি না থাকতো তাহলে এটা কি মার্কারটা আমি ধরে রাখতে পারতাম না, পড়ে যেত। তো দুটি বস্তু স্থির থাকার ফলে হাতও স্থির, মার্কার স্থির অবস্থায় আছে। দুটি বস্তু স্থির থাকার ফলে যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। এরপর হচ্ছে গতি ঘর্ষণটা কি? গতি ঘর্ষণটা হচ্ছে দুটি বস্তু গতিশীল অবস্থা থাকার কারণে তাদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় সেটা হচ্ছে গতি ঘর্ষণ। যেমন মনে করো একটা সাইকেল অনেক গতিতে যাচ্ছে, এখন হঠাৎ করে আমি সাইকেলের মধ্যে একটা ব্রেক কষলাম, ফলে কি সাইকেলের চাকাটা থেমে যাচ্ছে। এখানে এটা কি গতির ঘর্ষণের ফলে থেমে যাচ্ছে, যেটাকে বলা হবে কি গতি ঘর্ষণ। দুটি বস্তু পরস্পর সাপেক্ষে যখন গতিশীল অবস্থা থাকবে, তখন গতির কারণেই যে ঘর্ষণ বল সৃষ্টি হবে সেটাকে বলা হবে গতি ঘর্ষণ। এরপরে হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কাকে বলে? আবর্ত ঘর্ষণ হচ্ছে কি, যেটা গড়িয়ে চলার চেষ্টা করে, কোনো একটা তলের উপর দিয়ে আরেকটা তল যখন গড়িয়ে চলার চেষ্টা করে, সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। এরপরে প্রবাহী ঘর্ষণটা হচ্ছে কি, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে কোনো একটা বস্তু চলার সময় যে ঘর্ষণ বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তরল অথবা বায়বীয় পদার্থের মধ্যে, যেমন প্যারাশুট দিয়ে যখন লাফ দিয়ে নামা হয়, তখন সেটা কিন্তু বায়ু প্রবাহের কারণে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তো এই ছিল ঘর্ষণের প্রকারভেদ। এরপর দুটো টপিক, ঘর্ষণ কমানো ও ঘর্ষণ বাড়ানো। তো ঘর্ষণ কমানো, ঘর্ষণ বাড়ানো কি? ঘর্ষণ কমানো, এটার জন্য 4টা পয়েন্ট, তোমাদের বইয়ের মধ্যে 5-6টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো কী কী? ঘর্ষণ কমানোর জন্য কী কাজ করতে হবে? একটা হচ্ছে তলের যে পৃষ্ঠটা, সেটাকে যদি আমি মসৃণ করে ফেলি, একবারে কী বলে প্লেন করে ফেলি, বোর্ড যেরকম প্লেন এরকম মসৃণ করে ফেলি,
তাহলে ঘর্ষণটা কিন্তু কমে যায়। ঘর্ষণ কমানোর কথা বলতেছি, কীভাবে ঘর্ষণটা কমানো যায়। তল যদি আমি মসৃণ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণটা কমে যায়। এছাড়া আমি যদি তেল ব্যবহার করি, তেল বা লুব্রিকেন্ট, পিচ্ছিল জাতীয় পদার্থ ব্যবহার করি, তাহলে কিন্তু ঘর্ষণটা কমে যায়। তারপর 3 নম্বর পয়েন্টটা বলতে পারো চাকা ব্যবহার করার ফলে কিন্তু ঘর্ষণটা কমে যায়, চাকা ব্যবহার না করলে কিন্তু ঘর্ষণটা বেড়ে যায়। মনে করো যে একটা ট্রলি ব্যাগ, সেটার মধ্যে যদি আমি চাকা ব্যবহার করি তাহলে ঘর্ষণটা কমে যাবে। চাকা ব্যবহার করলে ঘর্ষণটা কমে যায়, আর চাকা ব্যবহার না করলে ঘর্ষণটা বেড়ে যায় বাড়ানোর ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে চাপ। কোনো একটা বস্তুকে যত চাপ দিবে তত তার মধ্যে কি ঘর্ষণটা বাড়বে। তো চাপ যত কমানো হবে ঘর্ষণটা কমে যাবে, চাপটা কমানো উচিত। তাহলে আমরা কী কী পয়েন্ট দেখলাম? একটা হচ্ছে তলের পৃষ্ঠটা মসৃণ করতে হবে ঘর্ষণ কমানোর ক্ষেত্রে, তলের পৃষ্ঠ মসৃণ করতে হবে। এরপরে হচ্ছে তেল বা লুব্রিকেন্ট বা পিচ্ছিল জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে চাকা ব্যবহার করতে হবে ঘর্ষণ কমানোর জন্য, চাকা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে কি চাপটাকে কমাতে হবে, চাপ যত বেশি দিব ঘর্ষণটা বেড়ে যাবে। তো ঠিক এটার উল্টা কথাগুলো ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে বলবা। ঘর্ষণ বাড়ানোর জন্য এখানে একটা পয়েন্ট এক্সট্রা আছে। ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে কী করা যায়? ঘর্ষণ বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে তলের পৃষ্ঠগুলোকে অমসৃণ করে দিলে ঘর্ষণটা বেড়ে যাবে। পৃষ্ঠ যখন অমসৃণ করে দিব তখন ঘর্ষণটা বেড়ে যাবে, যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম। যদি এরকম মসৃণ থাকে তাহলে হচ্ছে ঘর্ষণটা কমে যাবে। যদি এরকম অমসৃণ থাকে, এবড়ো থেবড়ো থাকে, তখন দুটো তলের মাঝখানে হচ্ছে ঘর্ষণটা বেড়ে যাবে, মাঝখানে হচ্ছে ঘর্ষণটা বেড়ে যাবে অমসৃণ তলে। তো তলের ক্ষেত্রে হচ্ছে অমসৃণ করে দিলে ঘর্ষণটা বেড়ে যাবে, একটা পয়েন্ট বললাম। এরপর হচ্ছে তরলের ঘনত্ব যত বেশি হবে তখন ঘর্ষণটা বেড়ে যাবে। এরপর হচ্ছে চাকা ব্যবহার না করলে ঘর্ষণটা বেড়ে যাবে। ওখানে কি বলছিলাম? চাকা ব্যবহার করলে ঘর্ষণটা কমে যাবে, আর এখানে হচ্ছে চাকা ব্যবহার না করলে ঘর্ষণটা বেড়ে যাবে। এরপর হচ্ছে চাপ, ওই যে এখানে যেরকম বলছিলাম, চাপ কমালে ঘর্ষণটা কমে যায়, চাপ বাড়ালে ঘর্ষণটাও বেড়ে যায়। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন? এটা হচ্ছে আমাদের ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন? উপদ্রব মানে হচ্ছে আমাদের জন্য অপ্রয়োজনীয় বা ভোগান্তির কারণ। আর প্রয়োজন তো আমরা বুঝতে পারছি, প্রয়োজন আবার বলা হচ্ছে যে ভোগান্তির কারণ। কেন? যদি প্রচুর পরিমাণে ঘর্ষণ থাকে তখন আমাদের কিন্তু প্রচুর শক্তি ব্যয় হয়। ফার্স্টে উপদ্রবের কথা বলতেছি। যদি প্রচুর পরিমাণে ঘর্ষণ থাকে তাহলে আমাদের প্রচুর পরিমাণে শক্তি খরচ হচ্ছে। মনে করো গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে মূলত ঘর্ষণ বলের প্রভাবে কিন্তু গাড়ির ইঞ্জিন গরম হয়ে যায়, ফলে প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় হয়, প্রচুর পরিমাণে জ্বালানিও ক্ষয় হচ্ছে গাড়ির ইঞ্জিনের কারণে। তো এইভাবে কিন্তু ঘর্ষণ বাড়ার ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে শক্তি ক্ষয় হয়। তারপর আবার যদি বলি যে ঘর্ষণ, তাহলে আমরা যদি বলি যে তাহলে আমাদের ঘর্ষণ দরকার নাই, কিন্তু যদি ঘর্ষণ না থাকে তাহলে কি হবে? এই যে আমি যে মার্কেটটা ধরে আসি বা আমি যে এখানে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু ঘর্ষণের কারণে সম্ভব হচ্ছে। আমি যে ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে আছি এটা কি স্থির ঘর্ষণ। ঘর্ষণ যদি না থাকতো তাহলে আমাদের জীবনে চলা অসম্ভব হয়ে যেত। তার মানে কি দেখতে পেলাম? ঘর্ষণ আমাদের জন্য প্রয়োজন, আবার আমাদের জন্য ক্ষতিরও কারণ। সেই জন্য এখানে বলা হচ্ছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, অর্থাৎ ক্ষতিও আছে আবার প্রয়োজনও আছে, যার জন্য বলা হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব। তো এই ছিল মোটামুটি আজকের মেইন টপিক যেগুলো আলোচনা করছি। ইনশাল্লাহ আরও কিছু টপিকস আছে যেগুলো তোমাদের রিডিং পড়ার মধ্যে, তো তোমরা পুরো বইটা একবার দেখবে। যদি এর বাইরে কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো আজকের মতো তাহলে ক্লাস এতটুকু থাকলে, পরবর্তী অনলাইন ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ কামনা করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।